হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অর্গানিক অ্যাসিড স্ট্রেংথ শুরু করেছিলাম। তো বেসিক কিছু আইডিয়ার পরে যে কীভাবে আমরা অর্গানিক অ্যাসিডের বা যে কোনো অ্যাসিডের স্ট্রেংথটা কী করে আমরা কম্পেয়ার করব, যে কনজুগেট বেসের স্টেবিলিটি আমাদেরকে দেখতে হয়। তারপরে বেসিক দুটো ফান্ডা, এক হচ্ছে সাইজ অ্যালং আ গ্রুপ, আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অ্যালং আ পিরিয়ড। এইগুলোর পরে আমরা শুরু করেছিলাম যে ইলেকট্রনিক এফেক্টসের মাধ্যমে কীভাবে আমরা কম্পেয়ার করব। সেই হিসাবে আমরা ইলেকট্রনিক এফেক্টসের আন্ডারে আমরা প্রায় 25-26টা এক্সাম্পল করেছিলাম এবং লাস্টে দুটো এক্সাম্পল আমি বলেছিলাম তোমরা বাড়িতে করবে। তো সেই দুটো এক্সাম্পলের আনসার প্রথমে আমি লিখে রেখেছি এখানে। তো আমরা জানি যে জল হচ্ছে যে কোনো অ্যালকোহলের থেকে বেশি অ্যাসিডিক এক্সেপ্ট মিথানল, এটা একটা এক্সেপশন। তাই মিথানল সবার আগে এসে গেল, তারপরে জল, তারপরে ইথানল। আর কার্বন যেহেতু এসপি হাইব্রিডাইজড কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ দেন sp3 নাইট্রোজেন, তাই জন্য মোর ইলেকট্রোনেগেটিভ কার্বন এখানে কনজুগেট বেসকে বেশি পরিমাণে স্টেবিলিটি দেবে। তো তার ফলে এর অ্যাসিডিক নেচার বেশি দেন অ্যামোনিয়া, আর তারপরে লাস্ট হয়ে গেল অ্যালকিন। আর এই ক্ষেত্রে আমরা জানি যে কার্বক্সিলিক অ্যাসিডের থেকে সালফোনিক অ্যাসিড বেশি অ্যাসিডিক বা অ্যাসিডিক স্ট্রেংথ তার বেশি। আবার তার সঙ্গে এটাও আমি বলেছিলাম আগের দিনকে যে অ্যারোমেটিক অ্যাসিডের থেকে অ্যালিফ্যাটিক অ্যাসিডগুলো কম শক্তিশালী, অ্যারোমেটিক অ্যাসিড বেশি শক্তিশালী। তাই অ্যারোমেটিক সালফোনিক সবার আগে এলো, তারপরে অ্যালিফ্যাটিক সালফোনিক, তারপরে আসবে কার্বক্সিলিক। এবার অ্যারোমেটিক কার্বক্সিলিক আগে আছে, মানে স্ট্রেংথ বেশি দেন অ্যালিফ্যাটিক এক্সেপ্ট ফর্মিক অ্যাসিড। এখানেও এইটা একটা ছিল এক্সেপশন, ঠিক আছে? এই একটা এক্সেপশন ছিল আর এই একটা এক্সেপশন ছিল, ঠিক আছে? এইটা যদিও এক্সেপশন নয়, কিন্তু আমাদের এই জায়গাটা ভুল হয়ে যায় অনেক সময়। আমরা ভাবি নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, কিন্তু এখানে যেহেতু sp কার্বন তাই এখানে অর্ডারটা উল্টো। তাহলে ফর্মিক অ্যাসিড এসে গেল বেনজোইক অ্যাসিডের আগে। তারপরে এই দুটোই হচ্ছে অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিথাইলের প্লাস আই আর এখানে সাইক্লোহেক্সাইল গ্রুপেরও প্লাস আই। এবার যেহেতু সাইক্লোহেক্সাইল গ্রুপে বেশি সংখ্যক কার্বন আছে, 6টা কার্বন আছে, মোর নাম্বার অফ কার্বন মানে মোর প্লাস আই। আর প্লাস আই বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ কমে যায়, আগের দিন আমরা বলেছি। মাইনাস আইগুলো অ্যাসিডিক স্ট্রেংথ বাড়িয়ে দেয়, কারণ মাইনাস আইগুলো কী করে কনজুগেট বেসগুলোকে স্টেবল করে, আর প্লাস আই এফেক্ট কনজুগেট বেসের স্টেবিলিটি কমিয়ে দেয়। তো যেহেতু বেশি প্লাস আই, তাই বেশি পরিমাণে কনজুগেট বেসের স্টেবিলিটি কমে আসবে, অর্থাৎ কনজুগেট বেসের স্টেবিলিটি এই ক্ষেত্রে বেশি, সুতরাং অ্যাসিডিক নেচার বেশি। তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের পরে চলে আসে অ্যালকোহল বা ফেনলগুলো। এক্ষেত্রেও অ্যারোমেটিক অ্যালকোহল অর্থাৎ ফেনলগুলো বেশি আম্লিক, তাই জন্য আগে চলে এলো। তারপরে আবার জল, তারপরে হচ্ছে অ্যালকোহল, মাঝখানে আবার এই এক্সেপশনটা যেটা এখানেও ছিল সেটা। আশা করা যায় এটা বোঝানো গেল। এবার আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে এই যে কটা আমরা করেছিলাম আগের দিন 25-26টা এক্সাম্পলস, সেখান থেকে কন্টিনিউ করবো আরও 5-6টা এক্সাম্পল দেখে নিয়ে তারপরে আমরা অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের মানে বিভিন্ন যে ভেরিয়েশনগুলো হয় উইদিন অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, বিভিন্ন ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে কীভাবে সেগুলো ভ্যারি করে তাদের অ্যাসিডিক স্ট্রেংথ, সেইগুলোতে যাবো। আচ্ছা, লাস্ট ক্লাসে 26টা আমরা এক্সাম্পল করেছিলাম ইলেকট্রনিক এফেক্টসের মধ্যে। এখানে আরও 5টা আমি লিখেছি। প্রথমটা, এই পার্টিকুলার কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, মানে ভিটামিন সি আমরা যাকে বলি। এবার এই 4টে যে এইচ দেওয়া আছে, ইনফ্যাক্ট প্রত্যেকটা কম্পাউন্ডেই যে এইচগুলোর অ্যাসিডিক স্ট্রেংথ আমাদের কম্পেয়ার করতে হবে, সেগুলোকে আমি এরকম লাল কালি দিয়ে দেখিয়েছি। তাহলে সবার প্রথমে আমরা এগুলোকে নাম্বারিং করে দিই। এই হাইড্রোজেনটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমরা দেখতে পাচ্ছি যে সি এবং বি এই দুটো অ্যালকোহল হচ্ছে, মানে কি বলবো, অ্যালিফ্যাটিক অ্যালকোহল। এবং এই অ্যালকোহলটা হচ্ছে প্রাইমারি, কারণ একটা কার্বনের সঙ্গে যুক্ত। এই অ্যালকোহলটা টার্সিয়ারি, কারণ এই কার্বনটা 1, 2, 3টে কার্বনের সঙ্গে যুক্ত। এবার অ্যালকোহলগুলোর অ্যাসিডিক স্ট্রেংথ কীরকম হয়? 123। প্রাইমারি অ্যালকোহল সবথেকে বেশি অ্যাসিডিক, তারপর সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি। তাহলে এই দুজনের মধ্যে প্রাইমারি হচ্ছে মোর স্টেবল হবে দেন টার্সিয়ারি। আর এই যে দুটো অ্যালকোহল গ্রুপ আছে এ এবং ডি, এরা খুব ভালো করে লক্ষ্য করো, যদি এখান থেকে এইচ চলে গিয়ে ও মাইনাস হয়, তাহলে সেই ও মাইনাসটা আমি এখানেই করে দিচ্ছি আর কি, এইচটা উঠিয়ে দিলাম, তাহলে কনজুগেট বেস তৈরি হলো। কনজুগেট বেসটা কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি রেজোনেন্স স্টেবিলাইজড। এটা এখানে গেল, ধরো এটা এখানে চলে আসলো, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। একটাই রেজোনেন্স হচ্ছে, মানে এটা এবং তার আরেকটা, দুটো আরএস তৈরি হবে। এইবার আমি যদি এইটাকে ছেড়ে দিই, এইটাকে ছেড়ে আমি যদি এই নাম্বার এ এর কথা যদি ভাবি, তাহলে এখানে যদি আমি নেগেটিভ চার্জ বানাই, তাহলে এক্সটেন্ডেড রেজোনেন্স হচ্ছে, মানে 3খানা আরএস পাবো টোটাল, তাই না? এখানে
দেখেই বোঝা যাচ্ছে যে এক্সটেন্ডেড রেজোনেন্স, এটার তুলনায় বেশি রেজোনেন্স, যত বেশি রেজোনেন্স কনজুগেট বেসের স্টেবিলিটি তত বেশি, সুতরাং নাম্বার এ সব থেকে বেশি আম্লিক হাইড্রোজেন। তাহলে এ ডি সি বি এই হয়ে গেল আমাদের অর্ডার। পরেরটা খুবই সোজা, সালফোনিক অ্যাসিড। আচ্ছা, যদি এটাকে আমি এ ভাবি, এটা বি এবং এটা যদি সি হয়, তাহলে বি সি তারপরে এ, কারণ সব থেকে বেশি আম্লিক সালফোনিক অ্যাসিড, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যালকোহল। এই তিনটের মধ্যে দেখছি অ্যালকোহল এটা সেকেন্ডারি অ্যালকোহল, কারণ এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত, সেকেন্ডারি, এটা টারশিয়ারি। তো সেকেন্ডারি, আবার আমি এটাকে আগে এ বলি, এটাকে বি আর এটাকে যদি সি বলি, তাহলে এ ইজ মোর অ্যাসিডিক দ্যান সি। এ হাইড্রোজেনটা সি হাইড্রোজেনের থেকে বেশি অ্যাসিডিক, কারণ এটা টারশিয়ারি, এটা প্রাইমারি। এবার এইখানে যদি হাইড্রোজেন চলে যায় তৈরি হবে এস মাইনাস। এবার এস মানে সালফার অক্সিজেনের নিচে থাকে একই গ্রুপে 16-এ, সালফারের সাইজ বড়, সাইজ যদি বেশি হয় তাহলে কনজুগেট বেসকে বেশি পরিমাণে স্টেবিলিটি দিতে পারবে, যেহেতু চার্জটা বেশি জায়গায় ডিসপার্সড হয়ে যাচ্ছে। সুতরাং থায়ো অ্যালকোহল ইজ মোর অ্যাসিডিক দেন অ্যালকোহল। তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল মানে ওভারঅল অর্ডার। 30-এরটায় দেখো, 30-এরটাতে এই যে অ্যাসিটিলিন, এদিকে ফেনল, এখানেও ফেনল, আর এখানে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিটিলিন তাহলে সব থেকে কম আম্লিক হবে। আমি যদি এটাকে এ বলি, এটাকে যদি বলি বি, এটা সি এবং এটা যদি ডি হয়, তাহলে সি হচ্ছে সব থেকে বেশি কার্বক্সিলিক অ্যাসিড। তারপর আসবে ফেনলগুলো। এবার এইটা শুধুমাত্রই ফেনল, আর এইখানে ফেনলের মেটা পজিশনে একটা নাইট্রো গ্রুপ আছে। এই নাইট্রো গ্রুপের হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট থাকবে, ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট থাকবে, মাইনাস আই দেখাবে এখান থেকে। ফেনলের রেসপেক্টে মেটা পজিশনে ও কেবলমাত্রই মাইনাস আই এফেক্ট দেখাবে, মাইনাস এম দেখাতে পারবে না। যাই হোক, মাইনাস আই কী করে, স্টেবিলিটি বাড়িয়ে দেয় কনজুগেট বেসের, তাহলে এর আম্লিকতা বেশি হবে দেন দিস ওয়ান। তাহলে আমরা সি এর পর লিখব বি, তারপর ডি, আর ফাইনালি অ্যাসিটিলিনের হাইড্রোজেন সব থেকে কম আম্লিক। এইখানে যে তিনটে দেওয়া রয়েছে দেখো, আমরা জানি যে কোনো একটা অ্যাটম, সেই অ্যাটমেরই যদি কোনো পজিটিভ আয়ন থাকে, তাহলে যত পজিটিভ অক্সিডেশন নাম্বার বাড়তে থাকে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে। তাহলে আমরা এটা কনফার্ম যে এন প্লাসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি নাইট্রোজেনের থেকে, যেহেতু নাইট্রোজেনের এখানে অক্সিডেশন নাম্বার বেশি দেন দিস ওয়ান। এবার ও প্লাসের ইলেকট্রোনেগেটিভিটি এন প্লাসের থেকেও বেশি হবে। যদি অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন হয়, তাহলে ও প্লাসও এন প্লাসের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হবে। সুতরাং ও প্লাসটাকে আমরা সবার আগে লিখব, ঠিক আছে। এবার তাই যদি হয় তাহলে দুভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। এক হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আমি বললাম, তার কারণ হচ্ছে যে এবার যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে এই এলিমেন্টটা, এই অ্যাটমটা, তত ইলেকট্রন পেয়ার নিজের দিকে টানতে পারবে বেশি বেশি করে, অর্থাৎ হাইড্রোজেনটা এইচ প্লাস হিসেবে তত তাড়াতাড়ি রিলিজড হতে পারবে। সুতরাং অ্যাসিডিক স্ট্রেংথ বেশি এটা, তারপরে এটা, লাস্ট হচ্ছে এটা। তাহলে প্রথমটা যদি এ হয়, পরেরটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে কে এ হচ্ছে এ সব থেকে বেশি, তারপরে সি, তারপরে হচ্ছে বি। এই হচ্ছে আমাদের অর্ডার অ্যাসিডিক স্ট্রেংথের। এইবার আমরা নর্মালি যেভাবে কম্পেয়ার করি সেটা বলছি যে আমরা কী করি, কনজুগেট বেস বানাই। তাহলে এখান থেকে যদি এইচ প্লাস চলে যায়, তাহলে পড়ে থাকবে এখানে ও, ঠিক আছে। এইচ প্লাস চলে গেল মানে এইচটা ইলেকট্রন পেয়ার ছেড়ে দিয়ে চলে গেল, সেই ইলেকট্রন পেয়ার নিয়ে অক্সিজেন হয়ে যাবে নিউট্রাল। তাহলে কনজুগেট বেসটা যদি একটা নিউট্রাল মলিকিউল হয়, তাহলে সেই কনজুগেট বেসের স্টেবিলিটি ম্যাক্সিমাম। কারণ এই দুটো কেসে, এই ক্ষেত্রেও ইনফ্যাক্ট যদি এইচ প্লাস চলে যায় তাহলে এটাও এনএইচ হয়ে যাবে, নিউট্রাল। তাহলে নিউট্রাল যদি হয় তাহলে তার স্টেবিলিটি বেশি হবে, কিন্তু এখানে যদি এইচ প্লাস চলে যায়, এখানে এনের মাথায় নেগেটিভ চার্জ আসবে। তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি সেটাই তো ডিফাইন করবে যে অ্যাসিডের আম্লিকতা কত বেশি। তাহলে কনজুগেট বেস যখন নেগেটিভলি চার্জড কোনো স্পিসিস, তার তুলনায় তোমার হচ্ছে প্রসম বা নিউট্রাল কনজুগেট বেস অনেক বেশি স্টেবল। সুতরাং যত বেশি স্টেবল তত বেশি অ্যাসিডিক স্ট্রেংথ। কিন্তু এই পার্টিকুলার কেসটাতে এটাও আমরা পাচ্ছি নিউট্রাল, এটা 3 নম্বরটাতেও আমরা পাচ্ছি নিউট্রাল। সুতরাং এই কনজুগেট বেস কম্পেয়ার করে আমরা এই পার্টিকুলার কেসটাতে খুব বেশি লাস্টে কনক্লুশনে আসতে পারছি না, সেজন্য আমরা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে এই কে অর্ডারটাকে
ডিফাইন করলাম। দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা বলতে পারি যে এই এ থেকে যদি এ হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এখানে নেগেটিভ চার্জ হবে, এখানে এইচটা যেমন ছিল আছে, তাহলে এই নেগেটিভ চার্জটা এইভাবে রেজোনেন্স স্টেবিলাইজড হবে। কিন্তু এইখানে যদি নেগেটিভ চার্জ হয় সেই নেগেটিভ চার্জ কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড নয়। সুতরাং আমরা বলতে পারি যে এখানে এর আম্লিকতা বি এর থেকে অনেক বেশি হবে। সিমিলার এক্সাম্পল দেখো, এবার একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, আমরা জানি অক্সালিক অ্যাসিডের এই দুটো হাইড্রোজেনই হচ্ছে আম্লিক। যে হাইড্রোজেনটা প্রথমে বেরোবে সেই হাইড্রোজেনটার জন্য যে Ka ভ্যালু পাবো আমরা, সেটাকে আমরা বলি Ka1, আর পরে যে হাইড্রোজেনটা বেরোবে সেটার জন্য যে Ka ভ্যালু পাবো দ্যাট ইজ Ka2। এবার কি হচ্ছে দেখো, যখন Ka1 তৈরি হচ্ছে, Ka1 ভ্যালু যখন আসছে তখন একটা এই এইচটা সাপোজ চলে গেছে। এবার তাহলে এইটা হচ্ছে কনজুগেট বেস তৈরি হয়ে গেল। এখন কনজুগেট বেসের মধ্যে এই যে গ্রুপটা COOH গ্রুপ, তার মাইনাস আই এফেক্ট আছে। তাহলে এই নেগেটিভ চার্জকে মাইনাস আই কী করবে, প্রশমিত করবে বা ডিসপার্স করবে, অর্থাৎ কনজুগেট বেসকে স্টেবিলিটি দেবে। সুতরাং এই হাইড্রোজেনটা খুব সহজেই বেরিয়ে গেল, যেহেতু স্টেবিলিটি দেওয়ার মতন গ্রুপ আছে কাছে। এবার সেকেন্ড টাইম যখন আরেকটা হাইড্রোজেন বেরোচ্ছে তখন যে ভ্যালুটা পাবো Ka ভ্যালু দ্যাট ইজ Ka2। এবার কী হচ্ছে দেখো, এবার এইখান থেকে এইচটা বেরোবে, সেকেন্ড যে এইচটা, তো সেকেন্ড এইচটা যখন বেরিয়ে কনজুগেট বেস তৈরি হলো, সেই কনজুগেট বেসের সাপেক্ষে ওপরের যে গ্রুপটা এই গ্রুপটা প্লাস আই এফেক্ট দেখাবে। আমরা জানি যে কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস ও তো আর অন্য থেকে ইলেকট্রন নিতে পারবে না, ইলেকট্রন এবার ও দেবে, কারণ ওর নিজেরই মাথায় নেগেটিভ চার্জ মানে নিজেরই ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়ে গেছে, সেটাও ডিসপার্স করে স্টেবিলিটি পেতে চাইবে। সুতরাং এর নিজে প্লাস আই এফেক্ট। তাহলে প্লাস আই এফেক্ট কী করবে, এই কনজুগেট বেসকে ডিস্টেবিলাইজ করবে। সুতরাং খুব সহজে সেকেন্ড এইচটা বেরোতে চাইবে না। আমরা বলবো যে Ka1 ভ্যালু অনেক বেশি দেন Ka2, অর্থাৎ প্রথমে যে হাইড্রোজেনটা বেরোবে সেইটার আম্লিকতা দ্বিতীয় হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি। তাহলে আমরা কনক্লুশনে এরকম আসতে পারলাম যে Ka1 ইজ গ্রেটার দেন Ka2। ঠিক আছে, এবার যখনই আমি অক্সালিকের পরিবর্তে ম্যালোনিক অ্যাসিডে এলাম, ম্যালোনিক অ্যাসিড হচ্ছে একটা CH2 গ্রুপ বেড়ে যায়। ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলো যারা হয় অ্যালিফ্যাটিক, এই দুটো COOH এর মাঝখানে CH2, এটার সংখ্যা একটা একটা করে বাড়ে, আর সেটা আমরা অন্য অন্য অ্যাসিড পাই আর কি। তো এটা অক্সালিক, তারপরে ম্যালোনিক, তারপরে সাকসিনিক অ্যাসিড, এরকম 5-6টা অ্যাসিড চলতে থাকে আর কি। তো এবার কী হচ্ছে দেখো, এটার ক্ষেত্রেও যখন আমরা Ka1 এর কথা ভাবছি তখন এই একটা প্রথম COOH থেকে কনজুগেট বেস তৈরি হলো। তো এবার এই যে কনজুগেট বেস তৈরি হলো এর সঙ্গেও, এই কনজুগেট বেসের সঙ্গেও এই COOH মানে একটা মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ রয়েছে, কিন্তু এইখানকার তুলনায় এখানে মাইনাস আই এফেক্ট যে গ্রুপটা আছে সেই গ্রুপের দূরত্ব বেড়ে গেল, তাই না, ডিস্টেন্স বেড়ে গেল, মাঝখানে আরেকটা সি এসে গেছে। তাহলে ডিস্টেন্স বেড়ে গেলে মাইনাস আই ইফেক্ট কমে যাবে। সুতরাং এই কার্বন আয়নের যে স্টেবিলিটি সেটা অক্সালিক অ্যাসিডের কার্বন আয়নের থেকে এর স্টেবিলিটি কম হবে। তাহলে আমরা বলবো যে Ka1 অফ oxalic acid is greater than malonic acid. ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এই জায়গাটার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ। এবার যখনই ম্যালোনিকের পরে সাকসিনিক আসবে তখন আরেকটা CH2 বেড়ে যাবে মাঝখানে, তখন মাইনাস আই গ্রুপের ডিস্টেন্স আরও বেড়ে গেল, অর্থাৎ কনজুগেট বেসের স্টেবিলিটি আরও কমে গেল, অর্থাৎ সাকসিনিক অ্যাসিড আরও কম বা আরও দুর্বল অ্যাসিড দেন ম্যালোনিক। কী হয়, এই ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলোর ক্ষেত্রে Ka1 ভ্যালুটাই ফাইনালি ফ্যাক্টর হয় আর কি, যখন আমরা দুটো অ্যাসিডের মধ্যে কম্পেয়ার করছি। এবার তোমাকে যদি কোয়েশ্চেন হয় যে অক্সালিক অ্যাসিড বেশি আম্লিক না ম্যালোনিক অ্যাসিড, তখন আমরা Ka1 ভ্যালু দিয়ে ওই ডিফারেন্সিয়েটটা বা ওই কম্প্যারিজনটা করবো। যেহেতু Ka1 ভ্যালু অক্সালিক অ্যাসিডের বেশি, তাই অক্সালিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন ম্যালোনিক। ম্যালোনিক আবার সাকসিনিকের থেকে বেশি অ্যাসিডিক হবে। তাহলে 35। দেখো ম্যালেইক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এরকম, একটা C ডাবল বন্ড C থাকে, আর দুখানা COOH গ্রুপ থাকে, এদিকে একটা এদিকে একটা।
এটাকে আমরা বলি ম্যালেইক অ্যাসিড। আর এরই একটা স্টিরিও আইসোমার হচ্ছে ফিউমারিক অ্যাসিড। এটা হচ্ছে ফিউমারিক। দেখে আমরা বুঝতেই পারছি যে ম্যালেইকটা হচ্ছে সিস আইসোমার, ওটা হচ্ছে ট্রান্স আইসোমার। এবার এক্ষেত্রেও প্রথমবার যখন এইচ বেরোচ্ছে তখন সেটা Ka1, পরের বার যখন তখন Ka2। এবার আমরা ম্যালেইক ফিউমারিক বারবার না লিখে এটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে আমাদের B। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে Ka1 এটা A এর গ্রেটার দেন B, কিন্তু Ka2টা B গ্রেটার দেন 1, এটা এক্সপ্লেন করতে বলে। তো দেখো এখান থেকে যখন একটা H প্লাস বেরিয়ে চলে যাচ্ছে যে কোনো একটা COOH এর, তখন আমরা এরকম একটা স্ট্রাকচার পাই। COH, এখানে ডাবল বন্ডেড অক্সিজেন, এখানে C ডাবল বন্ডেড অক্সিজেন O মাইনাস। ধরো এখান থেকে এইচটা চলে গিয়ে O মাইনাস, তাহলে C ডাবল O মাইনাস, তো C ডাবল বন্ড ও, এদিকে O মাইনাস, আর এদিকে COOHটা রয়ে গেছে। এইবার এই O মাইনাস আর এই এইচ এর মাঝখানে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হলো, ঠিক আছে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড কী করছে? এই পার্টিকুলার কনজুগেট বেসটাকে স্টেবিলিটি দিচ্ছে। এখানে একটা 7 মেম্বার 1 2 3 4 5 6 7 মেম্বার একটা রিং তৈরি হয়ে গেছে। তাহলে এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড কী করছে? স্টেবিলিটি দিচ্ছে। তাহলে কনজুগেট বেস ইজ মোর স্টেবল এইখানে, তাই জন্য Ka1 ভ্যালু এর বেশি। আর এখান থেকে যেটা তৈরি হয় দেখো, একটা H প্লাস যদি চলে যায় তাহলে তাতে কিছুই এসে যায় না, কারণ এখানে C ধরো ডাবল বন্ড অক্সিজেন, এখানে ধরো O মাইনাস হয়ে গেল। এবারে এইখানে তো আর কোনো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং নেই, তাহলে এই কনজুগেট বেসের স্টেবিলিটি অনেক কম এর তুলনায়, তাই এর ক্ষেত্রে Ka1 ভ্যালু অনেক বেশি আম্লিক। সেকেন্ড টাইম যখন Ka2-র কথা হচ্ছে তখন এই স্ট্রাকচার থেকে এই হাইড্রোজেনটাকে বেরোতে হবে বাইরে, আর ওই স্ট্রাকচার থেকে এই হাইড্রোজেনটাকে বাইরে বেরোতে হবে। এখন এই দিকের যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটার বাইরে বেরিয়ে যেতে কোনো বাধা নেই, কিন্তু এই হাইড্রোজেনের বাইরে বেরিয়ে যেতে বাধা আছে। কি বাধা? নতুন একটা বন্ড তৈরি হয়েছে, হাইড্রোজেন বন্ড। এই বন্ডটাকে ভাঙতে হবে, তাহলে এই বন্ড ভাঙতে এনার্জি লাগবে অনেক। সুতরাং এই বন্ডটা এইচ অ্যাটমটা বাইরে বেরোনোর আগে হাইড্রোজেন বন্ড যেহেতু ভাঙতে হবে, সুতরাং এই হাইড্রোজেন অ্যাটমের বাইরে বেরোনোর চান্স কম। এদিকের OH বন্ড ভাঙতে হবে, এদিকের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে, কিন্তু এর ক্ষেত্রে কেবলমাত্র একটা OH বন্ড ভাঙলেই হবে। তাহলে এইবার সেকেন্ড টাইম কোন হাইড্রোজেন তাড়াতাড়ি বেরোবে? এই ক্ষেত্রে একটাই মাত্র কোভ্যালেন্ট বন্ড ভাঙতে হচ্ছে, সুতরাং সেকেন্ড টাইম এর আম্লিকতা কম হবে। তাই Ka2 ভ্যালু এদিককারটার মানে B যেটা ফিউমারিক তার বেশি হবে দেন A। 36 নম্বরটা দেখো, এটা এই ডান দিকেরটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড। এই 36 নম্বর অবধি করেই আমরা যাবো অ্যারোমেটিকে। তো এই দুটোর মধ্যে কার বেশি অ্যাসিডিক স্ট্রেংথ? এখন দেখো এখান থেকে যদি H প্লাস চলে যায় তাহলে আর CO O মাইনাস এর কী হবে? ইকুইভ্যালেন্ট RS তৈরি হবে, আর উপরে O মাইনাস হয়ে গেল। এখানে যদিও আর গ্রুপের প্লাস আই আছে, প্লাস আই এর জন্য কিছুটা ডিস্টেবিলাইজড হচ্ছে, স্টিল দুটো ইকুইভ্যালেন্ট RS। এখানে দেখো কী হচ্ছে, যে কোনো একটা H প্লাস যদি চলে যায় তাহলে ডান দিকেরটাই আমি বের করলাম। এখন এই যে রেজোনেন্সটা হচ্ছে, ফলে যে এই নেগেটিভ চার্জ ডিসপার্সড হচ্ছে, ডিলোকালাইজড হচ্ছে, এইটাকে কাউন্টার করার জন্য, এইটাকে অপোজ করার জন্য আরেকজন এখানে প্রেজেন্ট। এই যে অক্সিজেন, ধরো আমি এখানে দেখাই ব্যাপারটা, এই যে O মাইনাস হয়েছে, এখন এইখানেও তো কনজুগেশন হবে না, পাই সিগমা লোন পেয়ার। তাহলে এই কনজুগেশনটা যখন হচ্ছে সেই মুহূর্তে এই নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশন সম্ভব নয়। সুতরাং কারণ হচ্ছে সম্ভব নয় কেন? কারণ হচ্ছে ততক্ষণে এই OH মাইনাস রেজোনেন্স করে গেছে। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, ইলেকট্রনের যে ডাইরেকশান এই লেফট টু রাইট হচ্ছে, আর এখানে যখন নেগেটিভ চার্জ ডিসপার্স হচ্ছে তখন রাইট টু লেফট হচ্ছে। তাহলে ইলেকট্রনের ডাইরেকশান দুটো একটা অন্যটাকে কাউন্টার করছে।
অপোজ করছে, আমরা এটাকে কী নামে চিনি? ক্রস কনজুগেশন। তাহলে যেহেতু এখানে ক্রস কনজুগেটিং একটা গ্রুপ প্রেজেন্ট আছে, সুতরাং ও মাইনাসের ডিলোকালাইজেশন অতটা ভালো করে হবে না, কারণ সেটাকে ব্যাঘাত ঘটাচ্ছে আরেকজন। কিন্তু এখানে সেইটা করার মতন কেউ নেই, এখানে সেইটা করার মতন কেউ নেই মানে আছে একজন, কিন্তু সে তো প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, অনলি প্লাস আই। তো প্লাস আই যতটা ডিস্টেবিলাইজ করবে, ক্রস কনজুগেশন মানে রেজোনেন্স আরও বেশি ডিস্টেবিলাইজ করে দেবে। সুতরাং ও মাইনাসের ডিসপার্সড হওয়ার যে এক্সটেন্ট বা মাত্রা, সেটা এখানে অনেক কম, এখানে বেশি। ন্যাচারালি কার্বনিক অ্যাসিড অনেক কম শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে? তাহলে আমরা কী লিখবো? যে এই হচ্ছে তাদের অ্যাসিডিক অর্ডার। আচ্ছা, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে প্রথমেই আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, আমি আগের দিনও বলেছিলাম একবার, স্টিল একবার এখানে বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে কোনো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডের থেকে বেশি আম্লিক হয়, এক্সেপ্ট একজন, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? এবার এইটার কারণ কি? কে ভ্যালু হচ্ছে অর্ডার। এটার কারণ হচ্ছে এই যে ফর্মিক অ্যাসিড থেকে এই COOH থেকে হাইড্রোজেনটা চলে যাওয়ার পরে যে কনজুগেট বেস তৈরি হয়, সেটা আর একটা ইকুইভ্যালেন্ট RS তৈরি করে। এই দুটো হচ্ছে ফর্মিক অ্যাসিড থেকে উৎপন্ন ফরমেট আয়নের দুটো ইকুইভ্যালেন্ট RS। কিন্তু বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে কি হয় দেখো, বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে যে COO- তৈরি হয়, সে একটা ইকুইভ্যালেন্ট RS তৈরি করে এরকমভাবে, সেখানেও এরকম এক জোড়া ইকুইভ্যালেন্ট RS হলো তৈরি। কিন্তু পাশাপাশি আরও কি হতে পারে, যেহেতু এই যে পাই সিগমা পাই রেজোনেন্স হতে পারে, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই রেজোনেন্সের ডিরেকশন ওই দিকেই হবে। তো আমরা এইভাবেও কিন্তু একটা রেজোনেন্স দেখাতে পারি। এবার সেইটা যদি হয়, তাহলে পরবর্তী যে RS সেটা কেমন হবে? এখানে O-, এটা ডাবল বন্ডেড, আর এখানটা প্লাস হয়ে গেল, এইভাবে চলবে, তাই না? ফার্দার এইভাবে রেজোনেন্সটা চলবে। এখন এই যে RSটা তৈরি হয়ে গেল, বা এর পরে আর যেগুলো তৈরি হবে, সেইগুলো তৈরি হয়ে যাওয়া মানে এবার কার্বনের মাথায় নেগেটিভ চার্জ এসে গেল, তার মানে এবারে নন ইকুইভ্যালেন্ট RSগুলোও আমরা পাশাপাশি পাচ্ছি। তাহলে যদি শুধুমাত্র এই দুটো RSই থাকতো, দুটো ইকুইভ্যালেন্ট RS, আর কোনো নন ইকুইভ্যালেন্ট RS থাকছে না, যদি এরকম হতো, তাহলে বেনজোইক অ্যাসিড বেশি অ্যাসিডিক হতো দেন ফর্মিক অ্যাসিড। কিন্তু এই যে নন ইকুইভ্যালেন্ট RSগুলো, এরা কি করে? রেজোনেন্সের যে ওভারঅল যে স্টেবিলিটি, সেইটাকে কমিয়ে দেয়। সেই কারণে ফর্মিক অ্যাসিড অ্যাকচুয়ালি বেনজোইক অ্যাসিডের থেকে বেশি আম্লিক হয়ে যায়। তো দেখো এখানে লিখলাম, নন ইকুইভ্যালেন্ট RS রিডিউসেস ওভারঅল স্টেবিলিটি অফ বেনজোয়েট আয়ন, সো Ka ভ্যালু ফর্মিক অ্যাসিড গ্রেটার দেন বেনজোইক অ্যাসিড। এখানে আরও একটা কথা উল্লেখযোগ্য, আমি 4টে কোনো এক্সাম্পল লিখে রেখেছি। এক্সাম্পলগুলোকে ডিসকাস করার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও বাকিগুলোর মতোই, অর্থাৎ অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড বা অন্যান্য যে কোনো সিস্টেমের মতোই, এখানেও আমরা বলবো যে ইলেকট্রন উইথড্রয়িং যদি কোনো গ্রুপ থাকে, তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাবে, আর ইলেকট্রন ডোনেটিং বা ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকলে অ্যাসিডিক স্ট্রেংথ কমে যাবে, ঠিক আছে? আমরা বলবো যে ধরো বেনজোইক অ্যাসিড আছে, বেনজোইক অ্যাসিডের যে কোনো পজিশনে, অর্থ মেটা প্যারা COOH গ্রুপের সাপেক্ষে যে কোনো পজিশনেই যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, অর্থ মেটা প্যারা যে কোনো পজিশনে, সেটা কিন্তু বেশি আম্লিক হবে দেন বেনজোইক অ্যাসিড ইটসেলফ। বেনজোইক অ্যাসিডের থেকে সেটা বেশি আম্লিক হবে, ঠিক আছে? কিন্তু যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কী করবে? কমিয়ে দেবে Ka ভ্যালু 1/Ka, এটা ঠিক করে লেখা হয়নি, 1/Ka। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কী করবে? Ka ভ্যালু মানে আম্লিকতা কমিয়ে দেবে। তাহলে বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে তার আম্লিকতা কম হবে দেন বেনজোইক অ্যাসিড। এই যে কম হবে কেবলমাত্র মেটা আর প্যারা পজিশনে যদি থাকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কেন? এটার একটা কারণ আছে, কারণটা পরে বলছি।
তাহলে আপাতত এইটুকু মনে রাখবে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেহেতু আম্লিকতা বাড়িয়ে দেয়, তাই যে কোনো পজিশনেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকুক না কেন সেই অ্যাসিডের আম্লিকতা বেশি হবে দেন বেনজোইক অ্যাসিড। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আম্লিকতা কমিয়ে দেয়, তো আম্লিকতা কম হবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে শুধুমাত্রই মেটা এবং প্যারা পজিশনে যদি থাকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যদি অর্থ পজিশনে থাকে তাহলে এক্সেপশনাল কেস হয়। ঠিক আছে, অর্থ পজিশনে এটা একটা মানে ডবল স্টার যুক্ত একটা ইনফরমেশন, সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপ মে বি ইলেকট্রন উইথড্রয়িং অর ইলেকট্রন ডোনেটিং, যা খুশি হোক না কেন, তার অ্যাসিডিক স্ট্রেংথ সবসময় বেনজোইক অ্যাসিডের থেকে বেশি হবে। এই ঘটনাকে আমরা বলি অর্থ এফেক্ট। কি বলি? অর্থ এফেক্ট। কারণ বেনজিন গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশনে গ্রুপ থাকলে তারা সবসময়ই অ্যাসিডিক স্ট্রেংথ বাড়িয়ে দিচ্ছে। এই ঘটনাকে অর্থ এফেক্ট বলি। অর্থ এফেক্ট কেন হয়, কী তার এক্সপ্লেনেশন, কী তার রেজাল্টস, সেগুলো আমরা পরে দেখছি। আগে আমরা এই 4টে এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করে নিই। দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানে এই যে মেটা বা প্যারা পজিশনে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, মিথাইল আমরা জানি ইলেকট্রন ডোনেটিং, প্লাস আই গ্রুপ, মেটা পজিশনে থেকে ও প্লাস আই শো করবে ইলেকট্রন ডোনেটিং, তাহলে কী হবে, ওর আম্লিকতা কমে যাবে। তাহলে বেনজোইক অ্যাসিড হচ্ছে বেশি আম্লিক হবে। দেখো এটাই ওখানে দেওয়া আছে। সেকেন্ড, আমরা জানি এই যে NO2 গ্রুপের -M আছে, -I স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কিন্তু এই OH গ্রুপটার -I থাকলেও -I থেকে +M বেশি স্ট্রং হয়, তাই না? যেহেতু লোন পেয়ার আছে অক্সিজেনের, তো প্লাস এম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ইলেকট্রন ডোনেটিং হলে কী হবে, প্যারা পজিশনে আছে ইলেকট্রন ডোনেটিং, তাহলে আম্লিকতা কমে যাবে, বেনজোইক অ্যাসিডের থেকেও কম হবে। এটা তো -I। বেনজোইক অ্যাসিড যদিও আমরা এখানে আলোচনার মধ্যে আনতেই আমাদেরকে লাগবে না, হ্যাঁ, স্টিল আমি বলে রাখলাম একবার। তাহলে বিষয়টা হচ্ছে যে -I বা -M ইলেকট্রন উইথড্রয়িং নেচার কে ভ্যালু বাড়িয়ে দেয়, সুতরাং এটার আম্লিকতা বেশি। এবার এই যে তিনটে আমরা দেখতে পাচ্ছি CH3, CD3, CT3, তিনটেরই +I অ্যাজ ওয়েল অ্যাজ +H হাইপার কনজুগেটিভ এফেক্ট। এবার একটা জিনিস এখানে তোমার জানতে হবে, জানো নিশ্চয়ই তোমরা, যে এই যে +H এফেক্ট, সেইটা +H এফেক্টটা অর্থ এবং প্যারা পজিশনে যদি থাকে মিথাইল বা অন্য যে কোনো অ্যালকিল গ্রুপ, তাহলে সেটা কার্যকর হয়। মেটা পজিশনে কার্যকর হয় না, তাই জন্য মেটা পজিশনে কেবলমাত্র +I লিখেছি। তাহলে যখন +H এবং +I দুটোই কার্যকর, তখন ডমিনেটিংকে +H হাইপার কনজুগেশন, আমরা জানি এটা অলরেডি। এবার আমরা এটাও জানি যে হাইপার কনজুগেশন CH3-র বেশি হয়, CT3-র সবথেকে কম হয়। তাহলে যত বেশি +H এফেক্ট মানে ইলেকট্রন ডোনেটিং এফেক্ট যত বেশি, তত অ্যাসিডের আম্লিকতা কমে যাবে। সুতরাং সবথেকে বেশি আম্লিক হবে এটা, ওইদিকে। এই হচ্ছে অর্ডার, ঠিক আছে? ইলেকট্রন ডোনেটিং কী করবে, আম্লিকতা কমিয়ে দেবে। তাহলে যত বেশি ইলেকট্রন ডোনেটিং নেচার, তত আম্লিকতা কম। এখানে দেখো OCO-CH3, এই O পরমাণুর লোন পেয়ার ডোনেট করতে পারবে, মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ EDG। আর এই COOটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কেন? কারণ আমি এটাকে একটু ঠিক করে লিখি আর কি, COO, CH3টা একটু এরকম দেখতে হয়, CO এখানে আর এখানে OCH3। তাহলে এটা এই স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু X ডাবল বন্ড Y মানে -M গ্রুপ এটা, তাহলে এটা -M আর এখানে +M। তাহলে -M যদি থাকে তাহলে আম্লিকতা বেড়ে যাবে, ইলেকট্রন উইথড্রয়িং নেচার থাকলে আম্লিকতা বেড়ে যাবে। তাহলে এইগুলো কপি করো। আচ্ছা, এবার আসছে অর্থ এফেক্ট, যেটা বলছিলাম একটু আগে, যে when a group is present at ortho position of COOH, COOH-এর অর্থ পজিশনে কোনো গ্রুপ আছে যা খুশি বাই নেচার, দেন it generally increases acidic strength of that acid as compared to benzoic acid itself। মানে বেনজোইক অ্যাসিডের তুলনায় এই অ্যাসিডের অ্যাসিড স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, ইররেসপেক্টিভ অফ নেচার অফ দ্য গ্রুপ। মানে গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং উইথড্রয়িং যা খুশি হতে পারে, যাই হোক না কেন, সেটা বেনজোইক অ্যাসিড থেকে বেশি অ্যাসিডিক হবে। এই ঘটনাকে আমরা বলছি অর্থ ইফেক্ট। এবার অর্থ ইফেক্টের কারণ হচ্ছে SIR বা স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স এবং ইলেকট্রনিক এফেক্ট। ইলেকট্রনিক এফেক্টের মধ্যে মেইনলি হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে ফ্যাক্টর। এবার SIR বা স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, এইটা সম্পর্কে আমি ডিটেল বলেছিলাম কোথায়, রেজোনেন্স চ্যাপ্টারে। রেজোনেন্সের সম্ভবত টোটাল 6টা ভিডিও করেছিলাম, তো তার মধ্যে শেষ ভিডিওটাতে SIR ডিটেলে এক্সপ্লেন করা আছে। তবু এখানে আমি সামান্য একটুখানি বলে রাখছি, একটু মুছে নিই। আচ্ছা, আমি শুরুতে কনজুগেট বেসটার ছবি আঁকছি। সাপোজ এটা একটা বেনজোইক অ্যাসিড, তার অর্থ পজিশনে একটা কিছু গ্রুপ আছে,
এইবার OH থেকে H+ চলে গিয়ে এটা হয়েছে। এখন দুখানা ইকুইভ্যালেন্ট আরএস তো এখান থেকে তৈরি হতেই পারে, পাশে একটা আরএস লিখতে পারি। এবার যখন আমি ফর্মিক আর বেঞ্জয়িকের কম্পেয়ার করলাম তখন বললাম যে ফর্মিক বেশি অ্যাসিডিক কেন, কারণ বেঞ্জয়িক অ্যাসিডে কী হয়, এই দুটো ইকুইভ্যালেন্ট আরএস ছাড়াও নন ইকুইভ্যালেন্ট আরএস তৈরি হয়, কারণ বেনজিন বলয়টা পার্টিসিপেট করে রেজোনেন্সে। ঠিক আছে, যদি এরকম হতো যে এই বন্ডটা এখানে, সরি ভুল করলাম একটুখানি, যদি এই পাই বন্ডটা এখানে যায় এবং তারপর যদি এইটা বেরিয়ে যায়, তাহলে এখান থেকে একটা পাই সিগমা পাই রেজোনেন্স হতে পারে। এই রেজোনেন্সটার ফলে নন ইকুইভ্যালেন্ট আরএস তৈরি হবে। এবার সেই নন ইকুইভ্যালেন্ট আরএসগুলো কী করবে, ওভারঅল রেজোনেন্স স্টেবিলিটি কমিয়ে দেবে কনজুগেট বেসের, ফলে কনজুগেট বেসের স্টেবিলিটি কমে যাচ্ছে মানে তার অ্যাসিডিক স্ট্রেংথ কমে যাবে। এইবার আমরা এখানে যেটা করছি যেটা আমরা বলতে চাইছি যে যখনই একটা গ্রুপ অর্থ পজিশনে প্রেজেন্ট, এই গ্রুপটা কী করবে, এই গ্রুপের সঙ্গে এই গ্রুপের একটা স্টেরিক হিন্ড্রেন্স হবে, অর্থাৎ জায়গার একটা অভাব ঘটবে। ঠিক আছে, এই টোটাল আমি এই অ্যারো সাইনগুলো মুছছি একটু, তাহলে এই COO মাইনাস গ্রুপ, এই যে বিশাল যে COO মাইনাস গ্রুপ, এর সঙ্গে এই গ্রুপের একটা ধাক্কাধাক্কি হবে, জায়গার যেহেতু অভাব। এবার সেই ধাক্কাধাক্কি হওয়ার কারণে সিস্টেমের এনার্জি বেড়ে যাবে, সিস্টেম স্টেবিলিটি হারাতে বসবে। সেই অবস্থায় সিস্টেম যাতে তার স্টেবিলিটি কমে না যায়, সেই কারণেও কী করবে, এই যে স্টেরিক রিপালশন বা স্টেরিক হিন্ড্রেন্স, এইটাকে মিনিমাইজ করার চেষ্টা করবে। মিনিমাইজ করতে গিয়ে কী করবে, এই যে বন্ডটা বেনজিন বলয়ের সঙ্গে এই যে কার্বনের বন্ডটা, এই বন্ডটা রোটেট করবে, বন্ডটা ঘুরে যাবে, বন্ডটা এইভাবে ঘুরে যাবে, মানে এই যে দুখানা বন্ড এরকম রয়েছে, এই দুটো বন্ড জাস্ট এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে এরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে এই একটা বন্ড এরকম বাইরে বেরিয়ে আসবে, আর একটা বন্ড বোর্ডের ওপারে চলে যাবে, অর্থাৎ পুরো COO সিস্টেমটা বেনজিন বলয়ের সাপেক্ষে পারপেন্ডিকুলার হয়ে গেল, অর্থাৎ এরা আর প্যারালাল থাকলো না। এবার যখনই পাই সিগমা পাই রেজোনেন্স হতে হয় তখন প্যারালাল হতে হয় পি অরবিটালগুলোকে, এবং পুরো এই জায়গাটুকুকে কি হতে হয়, প্ল্যানার হতে হয়, একই প্লেনে থাকতে হয়। যখনই এই বন্ডটা COOটা এরকম থেকে যখন এটা এরকম হয়ে গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন আর একই প্লেনে পাই বন্ডগুলো থাকছে না। ফলে এই যে রেজোনেন্সটা, এই যে পাই বন্ডটা এখানে যাচ্ছে, তারপরে এই বন্ডটা খুলছে, এই বলয়ের সঙ্গে C বন্ড ওয়ের যে রেজোনেন্স, সেইটা স্টপ হয়ে গেল, ইনহিবিট হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আমরা বলবো এটাই হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, অর্থাৎ স্টেরিক হিন্ড্রেন্সের কারণে রেজোনেন্সটা ইনহিবিট হলো, বন্ধ হলো। যদি বন্ধ হয়ে যায় এই রেজোনেন্সটা, তাহলে পড়ে থাকলো কেবলমাত্রই COO গ্রুপের ভেতরকার যে রেজোনেন্স, মানে যে কারণে দুখানা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার খালি তৈরি হবে RS। এবার যে মুহূর্তে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্সের জন্য রিং এবং COOর রেজোনেন্স বন্ধ হয়ে গেল, কেবলমাত্র দুটো RS তৈরি হচ্ছে যারা কিনা ইকুইভ্যালেন্ট, তখন সেই কনজুগেট বেসের স্টেবিলিটি বেড়ে গেল, ফলে অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাবে। খুব ছোট করে আমি একটা মডেলের সাহায্যে দেখাই ব্যাপারটা। সাপোজ একটা বেনজিন বলয়, খুব ভালো করে লক্ষ্য করো, এই যে গ্রুপটা আমি এইভাবেই দেখাই, এটা হচ্ছে বেনজিন বলয়। এই যে জি বলে যেটা লিখেছি সেটা হচ্ছে ধরো এই গ্রুপটা, এই মিথাইল গ্রুপটা হচ্ছে জি, উপরের এটা হচ্ছে কার্বন সি, একদিকে ও আর একদিকে ও। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইখানে ছবিটা আমি উল্টো এঁকেছি বোর্ডে এটার সাপেক্ষে। তো আমি যদি এইটাকে একটুখানি চেঞ্জ করে দিই, এইটাকে ও মাইনাস করে দিই আর এইটাকে ডবল বন্ড করে দিই, তো দেখো যেদিকে ডবল বন্ডেডও, ডবল বন্ড মানে কি একটা সিগমা একটা পাই, তো এই যে পি অরবিটাল পি পি, এই দুজনের মধ্যে প্যারালাল ওভারল্যাপ হয়েছে বলে পাই বন্ড তৈরি হয়েছে। তো এইটা হচ্ছে সিও সিগমা বন্ড, এটা পাই বন্ড মানে ডবল বন্ডেড। আর এইটা হচ্ছে কার্বন কার্বন পাই বন্ড, মানে এই যে ডবল বন্ড দেখিয়েছি সেটা। ঠিক আছে, এইবার খুব ভালো করে লক্ষ্য করো, আমি এটাকে এই পুরো সিস্টেমটাকে আমি একটু মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছি। দেখো যদি এই বেনজিন বলয়টা এরকম আছে, সোজাসুজি আছে, আমি যদি বেনজিন বলয়টাকে এইভাবে রাখি, তাহলে এইবার তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দেখো এই যে ঘুরিয়ে দিলাম, এইবার বোঝা যাচ্ছে যে এই যে সি ডবল বন্ডও হাতের চাপে এটা একটু ঘুরে যাচ্ছে, একটু বিষয়টা তোমরা বুঝতে পারছো আশা করা যায়। দেখো বেনজিন বলয়ের যে দুটো পি অরবিটাল, দুটো কার্বন পরমাণুতে, এই কার্বন এবং এই কার্বনের মধ্যেকার এই যে বন্ডটা, এই বন্ডটা হবে এই দুজনের মধ্যে, আর এই যে ডাবল বন্ডের মধ্যে একটা পাই বন্ড, সেটা হবে এই দুজনের মধ্যে। তো এই চারজনই একই প্লেনে আছে,
তাই না? একই প্লেনে 4টে পি অরবিটাল রয়েছে। এবার এই গ্রুপের কারণে, এই যে জি গ্রুপের কারণে যদি এ স্টেরিক হিন্ড্রেন্স ফিল করে, তাহলে যেটা বললাম যে এই বন্ডটাই পুরো ঘুরে যাবে, অর্থাৎ এই যে বন্ডটা এই বন্ডের সাপেক্ষে সিস্টেমটা রোটেট করবে। তো যেই সিস্টেমটা রোটেট করে যাবে, এখন আর সবুজগুলোর সঙ্গে হলুদগুলো একই প্লেনে আর নেই, অন্য প্লেনে চলে গেছে। সুতরাং যতক্ষণ সেম প্লেনে ছিল ততক্ষণ এদের মধ্যে রেজোনেন্স, মানে ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারছিল। এখন যখন এটা হয়ে গেছে আউট অফ প্লেন, এখন আর প্যারালাল নেই, ফলে এই রেজোনেন্স স্টপ হয়ে যাবে। বেঞ্জিন বলয় এবং সি ডবল বন্ডও রেজোনেন্স স্টপ। সুতরাং এখন কেবলমাত্রই এই যে সি ডবল বন্ড এবং এই যে সিঙ্গেল বন্ড, এই দুটোর মধ্যেকার রেজোনেন্সটাই এখন অনলি পসিবল। তার মানে এখন দুখানা ইকুইভ্যালেন্ট আরএস ছাড়া আর কিছু তৈরি হবে না। অর্থাৎ নন ইকুইভ্যালেন্ট আরএস এর পার্ট যেহেতু চুকে গেল, নন ইকুইভ্যালেন্ট আরএস আর তৈরি হচ্ছে না, সুতরাং এইবার সিস্টেমের স্টেবিলিটি বাড়বে, অর্থাৎ কনজুগেট বেসের স্টেবিলিটি বাড়ছে, মানে সংশ্লিষ্ট অ্যাসিডটার অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে। তাহলে এই যে অর্থ এফেক্ট ডিউ টু এসআইআর যা বললাম সেটাই লেখা আছে, লিখে নাও একটু। হোয়েন আ বাল্কি গ্রুপ ইজ প্রেজেন্ট অ্যাট অর্থ পজিশন টু সিডব্লিউএইচ গ্রুপ, সিডব্লিউএইচ অর্থ পজিশনে যখন একটা বাল্কি মানে অনেক বড় গ্রুপ প্রেজেন্ট, তখন সিসি বন্ড বিটুইন সিডব্লিউ গ্রুপ অ্যান্ড দ্য রিং ইন কনজুগেট বেস রোটেটস, সিসি বন্ডটা রোটেট করে যায় টু মিনিমাইজ স্টেরিক হিন্ড্রেন্স। সো p orbitals of ring carbons no longer remains parallel আর থাকতে পারে না টু p orbital of c double bond group, মানে c double bond group এবং রিং কার্বন এদের যে p orbitalগুলো তারা আর প্যারালাল থাকতে পারলো না, হেন্স রেজোনেন্স বিটুইন রিং অ্যান্ড c double o minus group stops, রেজোনেন্স বন্ধ হয়ে গেল। দাস only two equivalent RS can only be formed, কেবলমাত্র দুটো ইকুইভ্যালেন্ট আরএসই এরপর তৈরি হবে, and stability of conjugate base increases as compared to conjugate base of PHCOOH মানে বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিডের কনজুগেট বেসের তুলনায় স্টেবিলিটি বেড়ে গেছে। কেন? কারণ বলছে কনজুগেট বেস অফ বেঞ্জয়িক অ্যাসিড ইন হুইচ কি হয়, নন ইকুইভ্যালেন্ট আরএস অলসো ফর্মস। বেঞ্জয়িক অ্যাসিডের যে কনজুগেট বেস সেখানে কিন্তু নন ইকুইভ্যালেন্ট আরএসও তৈরি হয় ইকুইভ্যালেন্টের পাশাপাশি। সেই কারণে যেখানে শুধুই মাত্র ইকুইভ্যালেন্ট আরএস সেখানে স্টেবিলিটি বেশি, সুতরাং অর্থ এফেক্টের কারণে অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। এবার এসআইআর এর পাশাপাশি ইলেকট্রনিক ইফেক্টসও অর্থ এফেক্টের জন্য দায়ী। ঠিক আছে, 2 নম্বর যেটা পয়েন্ট আমরা বলেছিলাম। একটা সময় মনে করা হতো যে অর্থ এফেক্ট খালি এসআইআর এর জন্যই হয়, মানে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্সের কারণেই হয়। কিন্তু একটা এক্সাম্পল যখন সামনে এলো, যে আমরা যখন এক্সপেরিমেন্টালি দেখলাম যে অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড এবং অর্থতে যদি হাইড্রক্সির বদলে মিথক্সি গ্রুপ থাকে OCH3, সেক্ষেত্রে দেখো OH এর তুলনায় অবশ্যই OCH3 বেশি বড় গ্রুপ, মোর বাল্কি গ্রুপ। তাহলে যত বেশি বড় গ্রুপ হবে তত এই গ্রুপের সঙ্গে COO মাইনাসের স্টেরিক হিন্ড্রেন্স বেশি পরিমাণে হবে। তাহলে যত বেশি পরিমাণে স্টেরিক হিন্ড্রেন্স তত তাড়াতাড়ি এই COO মাইনাস যদি এখানে হয়ে যায় তাহলে তত তাড়াতাড়ি সেই বন্ড রোটেট করবে এবং এই যে রিংয়ের সঙ্গে COOর যে কনজুগেশন তত তাড়াতাড়ি স্টপ হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি যে কনজুগেট বেস অনেক বেশি এখানে স্টেবল হতো, মানে হওয়া উচিত আর কি। কিন্তু এক্সপেরিমেন্ট বলছে অন্য কথা। এক্সপেরিমেন্ট বলছে যে এই পার্টিকুলার অ্যাসিডটার অ্যাসিডিক স্ট্রেংথ অনেক বেশি, মানে Ka ভ্যালু হচ্ছে এটার বেশি। স্যালিসাইলিক অ্যাসিড এটার নাম, সাধারণ নাম অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের। তো এর অ্যাসিডিক স্ট্রেংথ অনেক বেশি দেন দিস ওয়ান। তাহলে যদি কেবলমাত্রই স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স অর্থ এফেক্টের জন্য দায়ী হতো, স্টেরিক ইনহিবিশন কখন বেশি হবে? সাইজ যত বাড়বে তত। আমি একটা জিনিস মেনশন করিনি আগেরটাতে, একটু লিখে নাও এটা। এসআইআর ভ্যারিজ উইথ সাইজ অফ গ্রুপ, যত সাইজ বাড়বে গ্রুপের তত এসআইআর বাড়বে। তাহলে এটার এক্সেপশন হয়ে যাচ্ছে এখানে। এক্সেপশন না, অ্যাকচুয়ালি এসআইআর এর জন্য যতটা এখানে এফেক্ট হচ্ছে তার থেকে অনেক বেশি এফেক্ট এইখানে হচ্ছে অন্য আর একটা কারণে। কী কারণে? আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, এর যে কনজুগেট বেস এখানে O মাইনাস, এখানে ধরো ডাবল বন্ডেড O, আর এইখানে O
অ্যান্ড হাইড্রোজেন জায়গাটা একটু এইভাবে যদি দেখাই সুবিধা হবে। আর এইভাবে যদি দেখাই তাহলে সুবিধা হবে। এখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয় ইন্ট্রামলিকুলার, আমরা কেমিক্যাল বন্ডিং হাইড্রোজেন বন্ডিং এর মধ্যেও এটা পড়েছি। তাহলে এই যে স্যালিসাইলিক অ্যাসিডের কনজুগেট বেস, এটা হাইড্রোজেন বন্ডের জন্য খুব বেশি স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে যত বেশি স্টেবিলিটি অফ কনজুগেট বেস, অ্যাসিডের স্ট্রেংথ তত বেশি। তাহলে আমরা বলবো যে এইখানে অর্থ পজিশনে গ্রুপটা আছে বলে এই গ্রুপের অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে, কিন্তু সেটার কারণ এসআইআর না, সেটার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড একটা ইলেকট্রনিক এফেক্টসের মধ্যে পড়ে। সুতরাং আমরা বলবো যে কেবলমাত্র এসআইআরই হচ্ছে অর্থ এফেক্টের জন্য দায়ী তা নয়, কখনো কখনো আমরা দেখব যে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এই অ্যাসিডিক স্ট্রেংথের যে অর্ডার সেটা পাল্টে যাচ্ছে। অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমরা 4টে এক্সাম্পল শুরুতে করেছিলাম, তারপরে অর্থ এফেক্ট বলার পরে এটা হচ্ছে 5 নম্বর এক্সাম্পল। এবার যখনই এই ধরনের বেঞ্জোইক অ্যাসিড এবং সেখানে যুক্ত গ্রুপসগুলো থাকবে অর্থ প্যারা বা মেটা পজিশনে, সেই গ্রুপগুলোর ইলেকট্রনিক ইফেক্ট মানে ইন্ডাকটিভ বা মেসোমেরিক বা হাইপার কনজুগেটিভ বা এবং তার সাথে অর্থ এফেক্ট, এইগুলোকে আগে চেক করতে হবে যে কোন কম্পাউন্ডে গ্রুপসগুলোর কোন কোন এফেক্ট আছে, সেইগুলো দেখে তারপরে আমাদের কাজে মানে আমরা তারপরে কম্পেয়ারটা করতে আমাদের সুবিধা হবে। তো প্রথমে দেখো এখানে অর্থ এফেক্ট কাজ করবে, মানে COO- সঙ্গে OH এর হাইড্রোজেন বন্ডিং যেটা। তারপরে OH গ্রুপের +M এফেক্ট আছে, +M অবশ্যই -I এর থেকে বেশি, -Iও কাজ করছে। এক্ষেত্রে OH গ্রুপ যেহেতু মেটা পজিশনে আছে তাই কেবলমাত্রই -I কাজ করছে, মেটা পজিশন থেকে মেসোমেরিক এফেক্ট কাজ করতে পারে না আমরা জানি। প্যারা পজিশনে +M আছে, +M এর থেকে বেশি +Mটা বেশি এফেক্টিভ দেন -I। আর এইটা হচ্ছে দেখো 1 নম্বরটাতে যা যা এফেক্ট আছে এখানেও সেই এফেক্ট আছে, এবং এই অর্থ এফেক্টটা একটু বেশি পরিমাণে আছে, কারণ দুদিকেই দুটো অর্থ গ্রুপ আছে, ফলে হাইড্রোজেন বন্ডিংটা আরও বেশি স্ট্রং হবে। তাহলে এখানে অর্থ এফেক্ট -M গ্রেটার দেন +M গ্রেটার দেন -I। আর এখানে তো কিছুই গ্রুপস নেই, তাহলে সব থেকে বেশি ইফেক্টিভ কোনটা? দেখো অর্থ এফেক্ট। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে সবাই কিন্তু প্লাস মানে ইলেকট্রন ডোনেটিং নেচার সবার, এই দুটো জায়গাতে ইলেকট্রন ডোনেটিং, এই 3টে জায়গাতে ইলেকট্রন ডোনেটিং, একমাত্র এই জায়গাটাতে ইলেকট্রন উইথড্রয়িং। ঠিক আছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং যদি গ্রুপ থাকে তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ বেড়ে যায়। আর এইগুলোর এই একটা আর এই একটা, এই দুটোর অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে কী কারণে? ডিউ টু অর্থ এফেক্ট। অর্থ এফেক্ট সব থেকে বেশি ইফেক্টিভ কোথায় হবে? এইখানটায়। তাহলে আমরা এবার ABCDE এই যদি 5খানার নাম বলি তাহলে সব থেকে বেশি হবে অ্যাসিডিক স্ট্রেংথ D এর, তারপরে A এর। এই হয়ে গেল অর্থ এফেক্টের কাজ শেষ। এবার পড়ে থাকলো এটা, এটা এবং এটা। এবার দেখো খুব ভালো করে, এখানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, এখানে ইলেকট্রন ডোনেটিং এফেক্ট, আর এখানে কোনো এফেক্টই নেই। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং তার অ্যাসিডিক নেচার সব থেকে বেশি হবে, তার মানে এটা হচ্ছে আমার B। তারপরে হচ্ছে যেটাতে কিছু নেই সেটা, আর তারপরে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, মানে এটা হচ্ছে C। তাহলে এই হয়ে গেল আমার অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার। আশা করা যায় বোঝাতে পারলাম। দেখো 6টাতে হচ্ছে নাইট্রো গ্রুপ। নাইট্রো আমরা জানি ইলেকট্রন উইথড্রয়িং, কারণ এখানে -M এফেক্ট কাজ করে, -I কাজ করে, সাথে এই ক্ষেত্রে প্রথমটায় অর্থ এফেক্ট আছে। এখানে -I কারণ মেটা পজিশনে রেজোনেন্স বা হাইপার কনজুগেশন কাজ করে না, এখানে -M -I। PHCOH মানে শুধুমাত্র বেঞ্জোইক অ্যাসিড। আচ্ছা অর্থ এফেক্টের প্রভাব সব থেকে বেশি, তাহলে অর্থ এফেক্ট যেখানে থাকছে সেখানে তোমার Ka ভ্যালু সব থেকে বেশি হবে হচ্ছে A। B আর C এর মধ্যে, এটা B এটা C। আচ্ছা বিতে কেবলমাত্র -I দিয়ে কনজুগেট বেস স্টেবিলাইজড হচ্ছে, এখানে -I উইথ -M, -M অনেক বেশি ডমিনেটিং। সুতরাং কনজুগেট বেসের স্টেবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিডিক নেচার এই হচ্ছে তার অর্ডার হবে। ঠিক আছে, -M বা -I মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারা অ্যাসিডের মানে অ্যাসিডিক নেচার বৃদ্ধি করে। সুতরাং যেখানে যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তাদের সবার অ্যাসিডিক নেচার বেঞ্জোইক অ্যাসিডের থেকে বেশি হবে। ঠিক আছে, এই ক্ষেত্রেও তাই। আমরা জানি হ্যালোজেনগুলোর ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে হ্যালোজেনগুলোর ক্ষেত্রে আমরা জানি যে -I আর +M, কিন্তু স্পেশালি হ্যালোজেনগুলোর ক্ষেত্রে আমরা জানি যে -Iটা +M এর থেকে বেশি হয়, ডমিনেটিং হয়।
তাহলে যেহেতু ইন্ডাকটিভ এখানে ডমিনেটিং হয় এক্সেপশনালি, এবং মাইনাস আই মানে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকলে তাদের সবার অ্যাসিডিক নেচার বেঞ্জোইক অ্যাসিডের থেকে বেশি হবে, তাহলে বেঞ্জোইক অ্যাসিড আবারও 4th পজিশনে যাবে। এবার মাইনাস আই যদি কাজ করে 3 জায়গাতেই, এখানেও মাইনাস আই, এখানেও মাইনাস আই, এখানেও মাইনাস আই, মাইনাস আইটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, সুতরাং যে ক্লোরিন সব থেকে কাছে তার মাইনাস আই ইফেক্ট সব থেকে বেশি, সুতরাং কনজুগেট বেসের স্টেবিলিটি বা অ্যাসিডিক স্ট্রেংথ, এই হচ্ছে অর্ডার এবিসিডি। এখানে দেখো মিথাইল আমরা জানি এরা ইলেকট্রন ডোনেটিং এফেক্ট আছে। কেন? কারণ এখানে দেখো এখানে প্লাস আই আছে, প্লাস এইচ আছে, হাইপার কনজুগেশন, এখানে অনলি প্লাস আই, মেটা পজিশনে হাইপার কনজুগেশন বা কনজুগেশন মানে মেসোমেরিক এফেক্ট কাজ করে না, এখানেও প্লাস আই আর প্লাস এইচ। একটা জিনিস আমি মেনশন করিনি এখনও পর্যন্ত, যেটা মেনশন আমাকে করতে হবে একবার, কারণ এইটা নিয়ে আমাদের অনেকের মধ্যে, টিচার স্টুডেন্ট অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে। সেটা হচ্ছে এই যে আমি বললাম যে মাইনাস আই ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, যত দূরে যাচ্ছে মাইনাস আই গ্রুপ সিরোবলিস থেকে তত এফেক্ট কমছে। অনেকের ধারণা যে মাইনাস এম মেসোমেরিক বা হাইপার কনজুগেটিভ এফেক্ট এইগুলোও ডিস্টেন্স ডিপেন্ডেন্ট, বাস্তবে সেটা কিন্তু একেবারেই নয়। মানে আমি বলতে চাইছি যে অর্থ এবং প্যারা পজিশনে এই প্লাস এইচের প্রভাব কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল। একই রকমভাবে মাইনাস এম এর প্রভাব অর্থ এবং প্যারা পজিশনে কিন্তু ইকুয়াল। হাইপার কনজুগেশন এবং রেজোনেন্স বা মেসোমেরিক এফেক্টের প্রভাব সব জায়গাতেই ইকুয়াল, অর্থ প্যারা পজিশনে ইকুয়াল থাকে, চেঞ্জ হয় ইন্ডাকটিভ এফেক্ট। এইবার যেহেতু এরা সবাই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সুতরাং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কী করবে? অ্যাসিডিক স্ট্রেংথ কমাবে। তাহলে এদের সবার অ্যাসিডিক স্ট্রেংথ 4-এর তুলনায় কম হবে, কিন্তু না, কেন না? কারণ এখানে তো অর্থ এফেক্ট আছে। অর্থ এফেক্ট হলে কী হবে? অর্থ পজিশনে গ্রুপ থাকলে তার, যেটা আমরা একটু আগেই করলাম, যে স্ট্রেংথ সবসময় বেঞ্জোইকের থেকে বেশি হবে। তার মানে এ গ্রেটার দেন ডি। প্যারা বা মেটাতে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে এফেক্ট মানে অ্যাসিডিক স্ট্রেংথ কমে যায়। এইবার এই দুজনের মধ্যে যেহেতু প্লাস আই যেখানে আছে শুধু প্লাস আই, এখানে কম ইলেকট্রন ডোনেটিং কম, তার মানে অ্যাসিডিক স্ট্রেংথ কমিয়ে দেওয়াটা কম পরিমাণে হচ্ছে, এখানে অনেক বেশি পরিমাণে হচ্ছে, কারণ হাইপার কনজুগেশন প্লাস ইন্ডাকটিভ সব রয়েছে। তাহলে বি অ্যান্ড ফাইনালি সি। আচ্ছা, নাম্বার 9 হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই হচ্ছে অর্থ পজিশনে আছে, মানে অর্থ ইফেক্ট সব কটাতেই অ্যাপ্লিকেবল। এবার যদি আমরা ইলেকট্রনিক ইফেক্ট দেখি তাহলে মাইনাস আই গ্রেটার দেন প্লাস এম সবার ক্ষেত্রেই, হ্যালোজেনগুলোর ক্ষেত্রেই, সুতরাং সবারই এখানে মাইনাস আই হচ্ছে এফেক্টিভ। প্লাস এমটা যেহেতু সবার ক্ষেত্রেই কম, মাইনাস আইটাই ডমিনেন্ট, তাই মাইনাস আইটার কথাই বলছি, তাহলে সবারই মাইনাস আই সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিনের। কিন্তু যেহেতু এখানে অর্থ এফেক্ট কাজ করছে, আমরা এর আগে পড়লাম যে এসআইআর হচ্ছে গ্রুপের সাইজের উপর ডিপেন্ড করে, যত সাইজ বড় তত এসআইআর বেশি, মানে অর্থ এফেক্ট বেশি। তাহলে যত ডান দিকে যাচ্ছি হ্যালোজেনের সাইজ বাড়ছে, সুতরাং এসআইআর বাড়ছে, সুতরাং অ্যাসিডিক স্ট্রেংথ সেই অর্ডারেই কিন্তু বেড়ে যাবে। এখানে ইলেকট্রনিক এফেক্টকে এসআইআর ওভারকাম করছে, মানে এসআইআর বেশি ডমিনেন্ট। কিন্তু পরের এক্সাম্পলটাতে যেহেতু এরা সবাই প্যারা পজিশনে আছে, এখন আর কোনো এসআইআর নেই, কোনো অর্থ এফেক্ট নেই, তাহলে কেবলমাত্র ইলেকট্রনিক এফেক্ট। এবার সেক্ষেত্রেও সবার হচ্ছে মাইনাস আই, কারণ প্লাস এমটা ডমিনেন্ট নয়, সবার ক্ষেত্রেই হচ্ছে মাইনাস আই গ্রেটার দেন প্লাস এম, এটা আমরা জানি। তাহলে প্রত্যেকের মাইনাস আই, যেহেতু ফ্লোরিনের মাইনাস আই সব থেকে বেশি, সুতরাং আমরা বলবো যে এ গ্রেটার দেন বি, সি, ডি, এই হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার। ঠিক আছে। নাম্বার 11 হচ্ছে আবারও নাম্বার 9-এর মতন, এখানে একটা ইথাইল গ্রুপ আছে, এখানে টার্সিয়ারি বুটাইল গ্রুপ আছে। যেহেতু টার্সিয়ারি বুটাইল সাইজে বড়, তাই এখানে এসআইআর বেশি, মানে এর অ্যাসিডিক স্ট্রেংথ বেশি, তার মানে আমরা বলবো এ লেস দেন বি। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা প্যারা পজিশনে গ্রুপ সাইজ অনেকগুলো, কোনো এসআইআর বা অর্থ এফেক্টের ব্যাপার নেই। ইলেকট্রনিক এফেক্ট আমরা জানি যে NO2 মাইনাস এম মাইনাস আই, এখানে প্লাস এম হবে, প্লাস এম গ্রেটার দেন মাইনাস আই। ঠিক আছে। যেখানেই আমরা জানি যে ইন্ডাকটিভ এবং মেসোমেরিক যদি একই সঙ্গে কাজ করে তাহলে মেসোমেরিকটা ডমিনেন্ট হয়, এক্সেপ্ট হ্যালোজেনে ইন্ডাকটিভ ডমিনেন্ট ওভার মেসোমেরিক। তাহলে প্লাস এম মাইনাস আই, এখানে মাইনাস এম, ঠিক আছে, মাইনাস এম এবং মাইনাস আই, এক্স ডবল বন্ড ওয়াই, সুতরাং মাইনাস এম। এখানেও প্লাস এম, নাইট্রোজেন তার লোন পেয়ারটা দিতে পারে, সুতরাং প্লাস এম মাইনাস আই
মানে প্লাস এম গ্রেটার দেন মাইনাস আই। তাহলে যেখানে মাইনাস এম মাইনাস আই সেখানে উইথড্রয়িং পাওয়ার সব থেকে বেশি এই দুটোতে, তাহলে এই দুটোর অ্যাসিডিক নেচার বেশি হবে। এইবার মাইনাস এম ডিপেন্ড করবে কার উপরে, গ্রুপস মানে যে অ্যাটমসগুলো আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বেশি হবে, মানে মাইনাস এম বেশি হবে। তাহলে মাইনাস এম বেশি NO2 তারপরে এটার, তার মানে আমরা বলবো যে এ গ্রেটার দেন সি। এবার বি আর ডি এর মধ্যে দুজনেরই প্লাস এম মানে ইলেকট্রন ডোনেটিং। এবার অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন কম ইলেকট্রোনেগেটিভ, তাই কম ইলেকট্রনিক এলিমেন্ট তাড়াতাড়ি ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে, সুতরাং প্লাস এম এফেক্ট হচ্ছে এর সব থেকে বেশি। এবার প্লাস এম মানে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার বাড়লে অ্যাসিডিক স্ট্রেংথ কমে যাবে। তাহলে যেহেতু প্লাস এম হচ্ছে অক্সিজেনের কম, প্লাস এম কম, তাই অ্যাসিডিক স্ট্রেংথ বেশি। তাহলে বি অ্যান্ড ফাইনালি ডি। ঠিক আছে, পরটা দেখো নাইট্রো মানে মাইনাস এম মাইনাস আই, এটার প্লাস এইচ আর প্লাস আই, এখানে একটার সাপেক্ষে আরেকটা সিধা বলো মাইনাস আই, আর তারপরে মাইনাস আই ইনফ্যাক্ট মাইনাস এমও কাজ করবে। এইটা খুব ইন্টারেস্টিং, এখানে কিন্তু এই সালফোরিক অ্যাসিডের এইচটা হচ্ছে সব থেকে বেশি অ্যাসিডিক। আমরা COOH এর প্যারা পজিশন SO3H, তো SO3H এর মাইনাস আই না মাইনাস এম না প্লাস আই এইগুলো দেখতে যাবো, কারণ সালফোরিক অ্যাসিডের এইচটা সবার আগে অ্যাসিড হিসেবে বেরোবে, সুতরাং এইটা সব থেকে বেশি অ্যাসিডিক। এইবার পড়ে থাকলো এই তিনজনের মধ্যে আমরা দেখবো যে নাইট্রো সব থেকে বেশি স্ট্রং মাইনাস আই, তাহলে এ, তারপরে সি, আর এটা যেহেতু প্লাস আই বা প্লাস এইচ তাহলে ও অ্যাসিডিক স্ট্রেংথ কমাবে, তাহলে ভুল করলাম বি হবে। তাহলে এই হচ্ছে অর্ডার। এখানে 4 মেম্বার রিং 5 মেম্বার রিং, 5 মেম্বার সাইজে বড়, তাহলে SIR এর পরিমাণ বেশি, সুতরাং আমরা বলবো A less than B বা B greater than A। CCl3 এমন একটা গ্রুপ যেটা মাইনাস এইচ এফেক্ট দেখায়, মাইনাস এইচ, তাহলে মাইনাস এইচ অ্যান্ড মাইনাস আই, এখানে অনলি মাইনাস আই, এখানে মাইনাস এইচ মাইনাস আই অ্যাজ ওয়েল অ্যাজ অর্থো ইফেক্ট, তাহলে অর্থো এফেক্ট সব থেকে বেশি ডমিনেটিং, তারপরে মাইনাস এইচ, তারপরে মাইনাস আই, তাহলে সি এ বি। এখানে প্লাস এম গ্রেটার দেন মাইনাস আই, তো ওটা লিখছি প্লাস এম, এটা মাইনাস এম আর এটা মাইনাস আই, তাহলে বোঝা যাচ্ছে যে বি সি অ্যান্ড এ, আবারও এখানে লিখে দিচ্ছি বি সি এ। 17 নম্বরটা দেখো CCl3, আবারও এখানে অর্থো এফেক্ট সব থেকে বেশি ডমিনেটিং, এখানে মাইনাস এম মাইনাস আই, এখানে প্লাস এইচ বা প্লাস আই, তাহলে অর্ডারে সাজানোই আছে এ বি সি। দেখো 18টাতে নাইট্রো মাইনাস এম, আমি ডমিনেটিং এফেক্টগুলো খালি লিখছি, মাইনাস আই আর লিখছি না, যেহেতু মাইনাস এমটা ডমিনেটিং, এখানে মাইনাস আই ডমিনেটিং, দেন প্লাস এম, এখানে প্লাস এইচ আর এখানে প্লাস এম। তাহলে সব থেকে বেশি স্ট্রংগেস্ট হচ্ছে এটা বি, আমরা এখানে লিখছি বি। তারপরে অবশ্যই দেখো এটা হবে সি মাইনাস আই, তারপরে হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড, তারপরে প্লাস এইচ মানে ডি অ্যান্ড ফাইনালি ই। ঠিক আছে, ব্রোমিন অর্থো প্যারা মেটা অ্যান্ড বেঞ্জোইক অ্যাসিড, এখানে নিশ্চয়ই SIR আছে মানে অর্থো এফেক্ট আছে, তাহলে অর্থো এফেক্ট সব থেকে বেশি ডমিনেটিং, তাহলে অর্থো এফেক্ট আর এই দুটোতেই হচ্ছে মাইনাস আই, তাহলে এ সব থেকে বেশি, মাইনাস আই যত কাছে থাকবে তত ডমিনেটিং। ঠিক আছে, তাহলে সি বি আর লাস্টে হচ্ছে ডি। যেহেতু এরা সবাই, যেহেতু এটা তো অর্থো এফেক্ট সব থেকে বেশি, যেহেতু এর ইলেকট্রন উইথড্রয়িং, সুতরাং বেঞ্জোইকের থেকে বেশি হবে। আর এখানেও দেখো OMe তো অর্থো এফেক্ট আছে, তারপরে এখানে মাইনাস আই আর এখানে প্লাস এম, তাহলে মাইনাস আই, তাহলে এ বি ডি তারপর সি, তাহলে এ বি ডি অ্যান্ড সি। আচ্ছা, এখানে দেখো মিথাইলের SIR অর্থো এফেক্ট, মিথাইলের থেকে টার্সিয়ারি বিউটাইলের অর্থো এফেক্ট বেশি, কিন্তু দুদিকে দুটো মিথাইল হয়ে গেলে তাদের মিলিত এফেক্ট আবার একটা টার্সিয়ারি বিউটাইলকে ছাড়িয়ে যায়, তাহলে SIR ম্যাক্সিমাম এখানে। তাহলে আমরা বলবো যে এ বি সি এই হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার। ঠিক আছে,
তাহলে এই হয়ে গেল আমাদের বেনজোইক অ্যাসিড সংক্রান্ত, বেনজোইক অ্যাসিড এবং তার ডেরিভেটিভস সংক্রান্ত অ্যাসিডিক স্ট্রেংথ। পরবর্তী ভিডিওতে আমরা ফেনলস এবং তার ডেরিভেটিভ দিয়ে নিয়ে আলোচনা করবো, তাদের অ্যাসিডিক স্ট্রেংথ এবং আরও কিছু এক্সট্রা কিছু কোয়েশ্চেন্স। তাহলে পরবর্তী ভিডিওতে আমাদের অ্যাসিড স্ট্রেংথটা শেষ হবে। তারপরে আরও 2টো ভিডিও লাগবে আমাদের বেসিক স্ট্রেংথটা কম্পেয়ার করতে। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই। টাটা।